টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স বা প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা হল আংশিক অথবা সম্পূর্ণভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোনো ব্যক্তির বিরুদ্ধে জেন্ডারের ভিত্তিতে সংঘটিত হওয়া সহিংসতাপূর্ণ একটি কাজ, যা এক বা একাধিক ব্যক্তি দ্বারা সংঘটিত হয়। এটি জেন্ডার ভিত্তিক, নারী এবং মেয়েদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণে টার্গেট করা হয়। এটি অনলাইন সহিংসতার চেয়েও বিস্তৃত এবং যখন এটি অনলাইনে বা ডিজিটাল স্পেসে সংঘটিত হয়, এটি পুরনো বা নতুন যে কোনো ধরনের প্রযুক্তির মাধ্যমেও ঘটতে পারে, যেমন ফোন, জিপিএস ট্র্যাকিং ডিভাইস, ড্রোন বা যা ইন্টারনেটের সংযুক্ত নয় এমন কোনো রেকর্ডিং ডিভাইস। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও সাগরদ্বীপ FM 99.2। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন, যেখানে আমরা প্রযুক্তির সুবিধা সম্পর্কে যেমন জানি তেমনি এর ঝুঁকি নিয়েও কথা বলি। আজ শুনছেন অনুষ্ঠানটির 13তম পর্ব। এই পর্বে আপনাদের জন্য থাকছে ম্যাগাজিন। শ্রোতা, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন রেডিও সাগরদ্বীপের ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে SMS করুন 013-1674-4888 এই নম্বরে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনারা মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটির পুনঃপ্রচার শুনতে পাবেন আগামী সোমবার একই সময় একই তরঙ্গে। অনুষ্ঠানটিতে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তানিয়া এবং আমি পাপিয়া। শ্রোতা, আজকের পর্বের বিষয় অনলাইন সহিংসতার পর পরিবারের ভূমিকা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স TFGBV and প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এই প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এবং কারিগরি সহায়তা প্রদান করছে GFA কনসাল্টিং গ্রুপ। প্রযুক্তি ব্যবহার করে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। 2025 সালের শুধুমাত্র জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেই পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন 1192টি অভিযোগ দায়ের করা হয়। 2020 সালের নভেম্বর মাসে গঠিত এই PCSW-তে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত 43,834টি অভিযোগ জমা পড়েছে। এ থেকে বোঝা যায় নারীরা কিভাবে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার হচ্ছে। ন্যাটোস বাংলাদেশের 2023 সালে করা একটি গবেষণায় দেখা যায় যে ভুক্তভোগীদের বেশিরভাগই কোনো আইনি পদক্ষেপ নেননি। পরিবারকে বিষয়টি জানানোর পর 84% ভুক্তভোগীকেই অনলাইন ব্যবহার কমাতে বা বন্ধ রাখতে বলা হয়েছে, যা সমস্যার স্থায়ী সমাধান নয়, বরং ভুক্তভোগীর উপর আরও মানসিক চাপ সৃষ্টি করে। তাই অনলাইন সহিংসতার শিকার হওয়ার পর ভুক্তভোগীর শারীরিক ও মানসিক সুস্থতা এবং আইনি লড়াইয়ে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা সঠিক সমর্থনের অভাবে ভুক্তভোগী মানসিক বিপর্যয় বা চরম পদক্ষেপের দিকে এগিয়ে যেতে পারে। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে চলুন আমরা স্থানীয় কয়েকজন তরুণ তরুণীর সাথে কথা বলে জানার চেষ্টা করি অনলাইন সহিংসতার ভুক্তভোগীদের প্রতি পরিবারের ভূমিকা কেমন হওয়া উচিত বলে তারা মনে করেন। তোমার পরিচয় বলো। আমার নাম সামিয়া আক্তার, আমি একাদশ শ্রেণীতে পড়ি। তোমার কাছে জানতে চাচ্ছি, অনলাইন হয়রানি কিংবা সহিংসতায় ভুক্তভোগীদের প্রতি পরিবারের ভূমিকা কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো? আমার মনে হচ্ছে পরিবারের যা করণীয়, পরিবারের ফার্স্টে হচ্ছে ভুক্তভোগীকে দোষারোপ না করে তার পাশে দাঁড়ানো। এমনকি সে কেন ছবি দিল, অনলাইনে কেন গেছ, এগুলো বলা যাবে না। মনে রাখতে হবে অপরাধী সেই অপরাধটা নাও করতে পারে। বিশ্বাস করা এবং তার কথা শোনা, তাকে বিশ্বাস, এই সময় তার পরিবারের মা বাবা যেমন ভাই বোন সবাই তাকে বিশ্বাস করতে হবে এবং তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। যেমন ভুক্তভোগী যা বলছে তা মনোযোগ দিয়ে শোনা, তারপর হচ্ছে তাকে বিশ্বাস করা এবং মা বাবা ভাই বোন যারা আছে ফ্যামিলির সবাই বলতে হবে যে আমরা তোমার সাথে আছি, ভয় পাবে না, আমাদের কাছে সব খুলে বলো। মানসিক সাপোর্ট দেওয়া, অনলাইনে হয়রানির কারণে ডিপ্রেশন, অনেক সময় আত্মহত্যা করতে পারে, এগুলো যাতে না করে তাকে সবসময় মানসিক সাপোর্ট দেওয়া এবং সবসময় তার সাথে থাকা, গোপনীয়তা রক্ষা করা।
এবারে লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদেরকে বলা যাবে না এগুলো। বললে সে লজ্জাবোধ করবে এবং ভেঙে পড়বে, মানসিকভাবে অনেকটা ভেঙে পড়বে, তাই এগুলো বলা যাবে না। ভুক্তভোগীকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করা। আইনি এই সময় পরিবারের উচিত, প্রত্যেকটা সদস্যদের উচিত আইনি ব্যবস্থা নেওয়া, যেমন অনলাইনে সহিংসতার শিকার হওয়া পর ভুক্তভোগীর শারীরিক ও মানসিক সুস্থতা এবং আইনের লড়াইয়ে পরিবারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাদের সমর্থন না পেলে ভুক্তভোগী যেমন মানসিক যে ভেঙে পড়বে এবং সে আত্মহত্যার মতো চরম পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। অনলাইনে সহিংসতা শিকার একজন ভুক্তভোগীকে তার পরিবার অবশ্যই সাপোর্ট দিতে হবে, না হয় মানসিকভাবে ভেঙে পড়বে এবং সে হতাশ হয়ে পড়বে। সে যখন কোনো সহযোগিতা পাবে না, তখন সে কোনো আত্মহত্যা বা এই জাতীয় কোনো ঘটনার সাথে জড়িত হয়ে যাবে। তাই ভুক্তভোগীকে পরিবার অবশ্যই সাপোর্ট দেওয়া দরকার, নাকি? একজন ছেলে এবং মেয়ে যখন বড় হচ্ছে, যখন থেকে হচ্ছে অনলাইন ব্যবহার করতে শিখতেছে, তখন থেকে তাকে সতর্কতা করে দেওয়া প্রয়োজন। কিন্তু সে যখন কোনো সহিংসতার শিকার হবে, তখন তাকে আর কোনো রাগারাগি করা যাবে না, তখন তাকে অনেকভাবে সাপোর্ট দিতে হবে, প্রয়োজনে আইনের সহযোগিতা নিতে হবে ভুক্তভোগীকে সহায়তা করার জন্য। প্রিয় শ্রোতা, অনলাইন সহিংসতার পর একজন মানুষ, বিশেষ করে কিশোরী ও নারীরা ভয়, লজ্জা, হতাশা কিংবা আত্মবিশ্বাস হারানোর মতো মানসিক সংকটে পড়তে পারেন। ঠিক তখন পরিবারের একটি সহানুভূতিপূর্ণ বাক্য, আমরা তোমার পাশে আছি, একজন মানুষকে নতুন করে বাঁচার শক্তি দিতে পারে। তাই ভুক্তভোগীকে দোষারোপ নয়, বরং আমাদের সবার উচিত সহিংসতাকে প্রতিরোধ করা। প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি নাটিকা। না, আবারও পোস্ট করছে, ব্যাকে কত আজে বাজে মন্তব্য করতেছে। আব্বা মা যদি দে অনেক কি রুম। কিরে মা, কি হয়েছে? ঘরের লাইট অফ করে রাখছত কা? আরে তুই তো কান্দস। মা, গত মাসে আমি কক্সবাজার ঘুরতাম গেছি, যেন হিয়ানে যে ছবি তুলছি, সেই ছবি কিছু আমি ফেসবুকে পোস্ট করছিলাম। হিয়ান তেন একখান ছবি কে জানি বাজেভাবে এডিট করে অনলাইনে ছাই দিছে। চান না মা, ব্যাকে কি বাজে কমেন্ট করতেছে। আরে কান্দিচ্ছা, থাম। শুন মা, ইয়ানে তোর কোনো দোষ নাই, যারা এটা করছে দোষ তো হিয়া গো। মা, ভাইয়ার আব্বা যদি ছবি কিন দেয় তাইলে তো আমরা মারিয়ে লাইবে করে। আমি অনকা এতগুলো কথা কইতেছি। মা, মিথিলার ছবি দিয়ে যে পোস্ট দেওয়া হয়েছে ওগুলো আমি দেখছি, এগিন বেগিন আই স্ক্রিনশট দিয়ে রাখছি, এগুলো প্রমাণ হিসাবে লাগ দেয়। আরে ঠিক করছো, আমি বিষয়টা আইনগতভাবে দেখুম। মিথিলা, মা তুই এটা লই একদম চিন্তা করবি না। কিন্তু আব্বা, মানুষজন কি কইব? মানুষ সব সময় কিছু না কিছু কইবই। গুরুত্বপূর্ণ হইল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। রাফি, তোর ফোন আইছে, ফোন ধর। আব্বা, আমি মিথিলার বিষয়টা লই পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের ভেরিফাইড ফেসবুক পেজ ইনবক্স লিখছিলাম, আবার হটলাইন নাম্বারে ফোনও দিছিলাম, তখন নাম্বারটা ব্যস্ত ছিল, এখন ওই নাম্বার থেকে ফোন আসছে। আচ্ছা, ফোনটা রিসিভ করতে হলে আর ফোনটা স্পিকারে দে, দেখি তারা কি বলে। আপনারা খুব ভালো করছেন, দ্রুত সাহায্য চাইছেন। অনুগ্রহ করে স্ক্রিনশট, লিংক ও প্রোফাইল আইডি সংরক্ষণ করুন। অপরাধীর সাথে কোনো যোগাযোগ করবেন না। আমরা আপনার অভিযোগটি পর্যালোচনা করে দেখছি এবং প্রয়োজনে জেলা পুলিশের সাথে সমন্বয় করে অপরাধীকে দ্রুত শনাক্ত করার জন্য পদক্ষেপ নেওয়া হবে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমরা সব সময় এরকম পরিস্থিতিতে আমাগো মায়ের পাশেই আছি। এটাই সবচেয়ে বড় সহায়তা। পরিবার পাশে থাকলে যেমন একটা ভুক্তভোগী প্রতিকার পাওয়ার সাহস পান, তেমনই মানসিকভাবে শক্তি পান। মনে রাখবেন, সহিংসতার দায় কখনোই ভুক্তভোগীর না। প্রিয় শ্রোতা, আমরা আশা করি মিথিলার পরিবারের মতো অনলাইন সহিংসতার শিকার সকল ভুক্তভোগীর পাশে তাদের পরিবার ঢাল হয়ে দাঁড়াক। তাহলে অপরাধীরা অপরাধ করার আগে একবার হলেও চিন্তা করবে। শ্রোতা, এ পর্যায়ে অনলাইন সহিংসতার পর পরিবারের করণীয় সম্পর্কে একজন বিশেষজ্ঞের কাছ থেকে শুনব।
সন্তানদের অনলাইন নিরাপত্তা বিষয়ক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে পারিবারিক তথা অভিভাবকদের ভূমিকা কতটুকু? এক্ষেত্রে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যে আমাদের দেশের মানে যদি আমরা চিন্তা করি, ম্যাক্সিমাম আমাদের বাবা মারাই কিন্তু এই মোবাইল কিংবা এখনকার ইন্টারনেট সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। আমার কাছে যেটা সবচেয়ে মনে হয়, শিশুর প্রথম যে শেখার জায়গাটা, ঠিক ওই জায়গাটাকে মানে পরিষ্কার রাখা, এটাকে কন্ট্রোল না করে। এটাকে আপনি কন্ট্রোল কিভাবে করবেন? কারণ একটা শিশু যখন জন্মগ্রহণ করতেছে, জন্মের পর থেকে এমন হয়, আমি দেখেছি গ্রাম অঞ্চলে শিশু যখন খাচ্ছে না, ভাত খাচ্ছে না কিংবা কোনো কিছু করতেছে না ঠিকঠাক মতো, তখন তার সামনে মোবাইল দেয়। বাবা তুমি এখন খাও, তোমাকে মোবাইল দিচ্ছি। এই যে এই টেন্ডেন্সি থেকে তো আপনি এখন অত সহজে বের হতে পারবেন না। আপনি কি করতে পারেন, আমরা কি করতে পারি, সেটা হচ্ছে কি তাদের ওই ইউজটাকে আমরা প্রথমত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা গণ্ডির মধ্যে বেঁধে দিতে পারি। যদি এইভাবে করে দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে ব্যাপারটা স্বাভাবিক হয়ে যাবে সবার সামনে, আমি মনে করি। ধন্যবাদ। সন্তানদের অনলাইনে নিরাপদ রাখতে তাদের করণীয় সম্পর্কে যদি বলেন। আচ্ছা, আমি একটা জিনিস আমি আমার পরিবার থেকে একটা কথা বলতে চাই উদাহরণ দিয়ে। আমি যখন কৈশোরে তখন আমার বাবার সাথে আমার যে সম্পর্ক ছিল বা এখনও যেটা আছে, সেটা এখন বলতেছি না, ওই সময়ের কথা বলি। আমার বাবার সাথে এবং মায়ের সাথে, আমার মা স্টিল নাও শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আমার মায়ের সাথে বা আমার বাবার সাথে খুব সহজেই সব কিছু বলতে পারতাম। তারা আমাকে সেই এক্সেসটা দিয়েছিলেন। তো আজকালকার এখনকার জেনারেশন যেটা আর কি, অনেক ক্ষেত্রেই এই জেনারেশন গ্যাপের কারণে আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদের সাথে, আমাদের সন্তানদের সাথে ঠিক মতো অনেক ব্যাপারে কথাও বলি না। এবং এই বর্তমানের যে অতি আভিজাত্য এবং অতি ব্যস্ততার যে জায়গাটা, এটা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করছে যে আমরা সকালবেলা অফিসের বা আমাদের কর্মক্ষেত্রে যখন চলে যাই, বিশেষ করে বাবা মা যখন দুইজনই কাজ করে, তখন আমরা কিন্তু এভাবে বলি, তোমার সন্তান কত বড় হয়েছে, আমরা হাত দিয়ে মেপে দেখাই যে এত বড় হয়েছে, কারণ আমরা তাকে ঘুমন্ত দেখি। তো এই সময়টাতে আমাদের কিন্তু খুব বেশি কেয়ার রাখতে হবে যে তারা আসলে কি করছে। আমাদের একটা নির্দিষ্ট টাইম বের করতে হবে, টাইম বের করে তাদের সাথে বসতে হবে, তাদের সাথে শেয়ার করতে হবে, কেয়ারিং জিনিসটা আগে আনতে হবে। তারপরে আপনি দেখবেন সে এমনিতেই আপনাকে সব কিছু শেয়ার করছে। তো এই আধুনিক যুগে অনলাইনের যে সমস্যাটা থাকবে, কিন্তু এই অনলাইনের সমস্যা সমাধান করার জন্য সবার আগে দরকার হচ্ছে বাবা মাকে তার সন্তানের পাশে দাঁড়ানো, তাদেরকে বোঝানো যে তোমার যা কিছুই হোক না কেন, আমরা তোমার পাশে আছি, আমরা তোমার সব সময় সাথে আছি। অতএব তোমার এখানে এতটা চিন্তা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আচ্ছা, এখানে আমি কয়েকটা পার্টে বলি। যেমন ধরেন, আমরা যে ডিজিটাল কিছু আইন আছে আমাদের দেশে, এই ডিজিটাল আইনটাকে আমাদের সম্মান করে এবং ডিজিটাল আইন সম্পর্কে খুব ভালো মতো জানতে হবে আমাদেরকে। যে ধরেন কথা আমরা প্রায় সময় রাস্তায় দেখি যে হয় না, রাস্তায় চলতে চলতে অনেক মানুষের সাথে কিন্তু অনেক রকম ঝামেলা হয়। তো নারীর সাথে পুরুষের বা পুরুষের সাথে নারীর, কিংবা নারীর সাথে একজন নারী বা পুরুষের সাথে একটা পুরুষের, যখন রাস্তায় কোনো একটা কাজ করে, আমরা এই টপিকটা বলি যে ভাইরাল হয়ে গেছে, একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। কিন্তু এই ভাইরাল ভিডিওটা কে করতেছে? তৃতীয় পক্ষের কোনো মানুষ। কিন্তু আসলে কি সেটা কি তার নৈতিকতা সেই জিনিসটা আছে? একটা মানুষ যখন মারামারি করতেছে বা গ্যাঞ্জাম করতেছে, আমরা দেখি প্রায় ঢাকা শহরে রিক্সা, বিশেষ করে আমি যেহেতু ঢাকা শহরে থাকি, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা আমার, যে ঢাকা শহরে রিক্সা এত বেশি এখন, এটাকে তো এখন সবাই টেসলা বলে। এই রিক্সার সাথে মোটরসাইকেলের সমস্যা, মোটরসাইকেলের সাথে আপনার প্রাইভেট কারের সমস্যা। তো এই চরম ব্যস্ততার মধ্যে একজন আরেকজনকে ধরে পিটান দিল, মারামারি করতেছে। ঠিক এই মুহূর্তগুলোকে যখন আমরা চিন্তা করি একটু ভালোভাবে, গভীরভাবে যদি আমরা বিশ্লেষণ করি, দূর থেকে আরেকজন সেই সমস্যাটাকে ভিডিও ধারণ করতেছে, কিন্তু সে কিন্তু সেখানে তাদেরকে থামাচ্ছে না, তাদেরকে ভালো কিছু বলতেছে না। তার মানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমরা যে কাজটাই করতেছি, এই কাজটা কিন্তু ঠিক না। আরেকটা মানুষ সম্পর্কে তার ব্যক্তিগত ছবি হোক কিংবা তার ব্যক্তিগত ভিডিও হোক, এটা তো আমরা ধারণ করতে পারি না, তার পারমিশন লাগবে। তো এই জিনিসটাকে আমাদের সবাইকে বোঝাতে হবে। সেক্ষেত্রে বাবা মার কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব তার সন্তানদেরকে বোঝানো যে তুমি না চাইতেই বা তুমি চাইলেই কিন্তু সবাইকে মানে যে কারোর ছবি কিন্তু তুমি তুলতে পারো না। এই জিনিসটা প্রথমত তাকে বোঝাইতে হবে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে
আপনাকে একটা যে কোনো পরিবারের নিয়ম থাকতে হবে যে বিশেষ করে মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে, কম্পিউটার ব্যবহার করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে থাকলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। যেমন ধরেন আপনি কতক্ষণ মোবাইল স্ক্রল করবেন, আপনি যদি দেখেন অ্যাজ ইউজুয়াল আমরা সবাই আজকাল তো শর্টসের যুগ, আমরা শর্টস দেখতে দেখতে এতটা বেশি টাইম নষ্ট করে ফেলি, শর্টস থাকে না, ওটা বড় একটা বিগ টাইম, মানে অনেক বড় সময় হয়ে যায়। তো এই জায়গাগুলো আমাদের একটু বোঝাপড়ার মাধ্যমে ঠিকঠাক করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে সন্তানদের যে প্রাইভেসি, এই প্রাইভেসিটাকে বুঝতে হবে বাবা মাকেও যেমন অযাচিতভাবে তাদেরকে, সন্তান যেহেতু বড় হচ্ছে তাদেরকে কিন্তু খুব বেশি মানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ নেই, তাদেরকে বোঝাতে হবে যে তুমি যেটা করতেছো এটা তোমার কাছে হয়তো ভালো মনে হচ্ছে, কিন্তু আমাদের জায়গাটাও তুমি একটু বুঝো। তাকে একটা ফ্রি স্পেস দেন, তাকে চিন্তা করার সুযোগ দেন। আপনি যদি চিন্তা করার সুযোগ না দেন তাহলে কিন্তু হবে না, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যেটা সবচেয়ে এই কথাটা সবসময় বলি, আপনি আপনার সন্তানকে যদি কম্পিউটার কিনে দেন, কম্পিউটার কিনে দিলে তাকে যে সময়টুকু সে ব্যবহার করছে সেই ব্যবহারের সময়টাকে নিশ্চিত করতে হবে কোথায় ব্যবহার করছে। আপনি তাকে ঘরের এমন জায়গায় কম্পিউটার দিবেন, কম্পিউটার সে যদি চালায় আর কি, সে যেন সবাই দেখতে পারে সে কী চালাচ্ছে বা সে কী ধরনের জিনিস ব্যবহার করতেছে, কি দেখতেছে। এটা যদি আপনি নিশ্চিত না করতে পারেন তাহলে পরিবারের মধ্যে এই সুশৃঙ্খলাটা আসবে না। আমরা প্রত্যেকের কাছে দায়বদ্ধ, সেটা বাবা মায়ের সাথে বা মা সন্তানের সাথে, সবার সাথে দায়বদ্ধ থাকতেই হবে। আর এই জায়গাটা যদি নিশ্চিত না করা যায় তাহলেই কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আর এই দায়বদ্ধতা কিন্তু খারাপ না, প্রত্যেকের সাথে একটা অ্যাটাচমেন্ট বাড়ানোর জন্য এটাই দরকার। এটা আগে ছিল, আমাদের আগের সমাজগুলোতে ছিল, এখন এটাকে আবার নতুন করে ফেরত আনতে হবে। জি, ধন্যবাদ। এবার আপনার কাছে জানতে চাচ্ছি, অভিভাবকেরা কিভাবে বুঝবেন যে তাদের সন্তান অনলাইনে সমস্যায় পড়েছে? দেখেন, আমাদের দেশের আমাদের দেশ না শুধুমাত্র, সারা বিশ্বে একই রকম দৃশ্য আমরা দেখতে পারি। যখন কেউ অন্যায় করে, যখন কেউ সমস্যায় পড়ে, সে কিন্তু এই সমস্যা থেকে বাঁচার থেকেও বেশি চিন্তা করে আমি এই সমস্যার মানুষ টের পাবে না কিভাবে, আমি যেটা প্রবলেমে পড়েছি আরেকজন যেন বিষয়টা না জানতে পারে। এবং এই টেন্ডেন্সিটা সবচেয়ে বেশি দেখা যায় এই মানে কিশোর বয়সী ছেলে মেয়েদের মধ্যে। তো আমাদের বাবা মা যদি খেয়াল করে যে হঠাৎ করে তার বাচ্চাটা খুব হাস্যোজ্জ্বল ছিল, সেই হাস্যোজ্জ্বল চেহারাটা হঠাৎ করে মলিন হয়ে গেছে, সে একটা পাশে গিয়ে ঘরের কোণে বসে থাকতে পারে কিংবা চুপচাপ বসে থাকতে পারে। হ্যাঁ, আবার কোনো সময় খুব বেশি রকমের সে তার মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করে, ভয় কাজ করে। তো এই জিনিসগুলো দেখলে মোটামুটি বোঝা যায়। এবং মানুষ, একটা কথা আমি সবসময় বলি মানুষকে, মানুষের চোখ কখনো মানুষকে ফাঁকি দিতে পারে না। বাবা মা যদি তার সন্তানের চোখের দিকে তাকায়, অবশ্যই বাবা মা বুঝতে পারবে যে কি সমস্যা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের বিশেষজ্ঞের আলোচনা থেকে আমরা বুঝলাম অনলাইন সহিংসতার শিকার একজন মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করে পরিবারের সমর্থন, নিরাপত্তা এবং বিশ্বাসের। দোষারোপ নয়, সহানুভূতি, নীরবতা নয়, সচেতন পদক্ষেপেই পারে একজন ভুক্তভোগীকে নতুন করে দাঁড়ানোর শক্তি দিতে। আসুন আমরা এমন একটি পরিবার, সমাজ এবং অনলাইন পরিবেশ গড়ে তুলি যেখানে কেউ সহিংসতার শিকার হলে লজ্জায় চুপ না থেকে সাহস করে সাহায্য চাইতে পারে, কারণ পাশে থাকা কখনো কখনো সবচেয়ে বড় শক্তি। শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। আমাদের আজকের কুইজ, অনলাইন সহিংসতার শিকার হলে ভুক্তভোগীর পরিবারের প্রথম করণীয় কি হওয়া উচিত? অপশন ক, ভুক্তভোগীকে দোষারোপ করা। অপশন খ, তার ফোন ব্যবহার বন্ধ করে দেওয়া। অপশন গ, শান্তভাবে তার কথা শোনা ও পাশে থাকা। অপশন ঘ, ঘটনাটি সবার কাছ থেকে লুকিয়ে রাখা। প্রিয় শ্রোতা, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে দ্রুত উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, এর পরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটফট পাঠিয়ে দিন 01316744888 এই নম্বরে। প্রিয় শ্রোতা, নিরাপদ প্রযুক্তি, নিরাপদ জীবন এই অনুষ্ঠানের 11তম পর্বের কুইজ বিজয়ী শ্রোতা হচ্ছেন আশিকুল ইসলাম, বুড়িচর, হাতিয়া, নোয়াখালী। আশিকুল ইসলাম, আপনাকে রেডিও সাগরদ্বীপের পক্ষ থেকে অভিনন্দন। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছেছি।
আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত থাকলে অনুষ্ঠানটির নাম লিখে পাঠাতে পারেন এবং জানাতে পারেন আমাদের নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করে। অনুষ্ঠানটি আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনলাইনে নিরাপদ থাকুন। অনুষ্ঠানটি সম্প্রচারিত হল বিএনএনআরসি কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড কর্মসূচির অংশ। এই প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করেছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এবং কারিগরি সহায়তা প্রদান করেছে GFA কনসাল্টিং গ্রুপ।